হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই ভালো আছো? Yes, ma'am. একটু দেরি হয়ে গেল, ফোন আসছিল। কয়জন আছো তোমরা আজকে? 9 জন, খুব কম, এত পোর। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আজকে দেরি হয়ে গেল অনেক। ক্যামেরায় আসো আসো, সবাই আসো, ভয়ের কিছু নেই। আমরা আজকে যে কি বলে হারপিস ভাইরাস করব, ঠিক আছে? তো হারপিস ভাইরাস একটা বেশ অনেক বড় একটা ফ্যামিলি। হ্যাঁ, ভাইরাসটা হারপিস ভাইরাসের হলো ছয়টা এটা একটা হারপিস একটা ফ্যামিলি। এর মধ্যে 6টা ইম্পর্টেন্ট প্যাথোজেন থাকে। হ্যাঁ, 6টা 6 ইম্পর্টেন্ট প্যাথোজেন। এগুলো কি কি? হারপিস সিমপ্লেক্স, টাইপ 1, টাইপ 2, ভেরিসেলা জোস্টার ভাইরাস, সাইটোমেগালো, নাম্বার 5 হলো এপস্টিন বার ভাইরাস এন্ড হিউম্যান হারপিস ভাইরাস 8। এই হলো 6টা। আমাদের এই ভাইরাস গুলো থেকে খুব বেশি মানে যেগুলো আমি তোমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলোই শুধু বলবো, যেগুলো পরীক্ষায় আসে, পরীক্ষায় ধরে, হ্যাঁ, সেগুলোর কথাই বলছি। তাহলে এখানে আমাদের জানতে হবে যে 6 টাইপস। হ্যাঁ, এই ফ্যামিলি হারপিস ফ্যামিলিতে 6টা টাইপের ভাইরাস আছে। কি কি? হারপিস সিমপ্লেক্স টাইপ 1, 2, তারপরে আছে আমার হারপিস জোস্টার ভাইরাস, দেন সাইটোমেগালো, স্টিনবার ভাইরাস এন্ড হিউম্যান হারপিস ভাইরাস 8। এই হলো টোটাল 8। টোটাল 6 ফ্যামিলি। এখন আমাদের এই সবগুলো all the in this family all the viruses structures are similar. এখন এদের কিছু ক্রাইটেরিয়া আছে, এই হারপিস ভাইরাস ফ্যামিলি গুলোর কিছু ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়াটা জানতে হবে। এটা আমাদের শর্ট কোশ্চেনের জন্যও লাগে, হ্যাঁ, এই এমসিকিউ কোশ্চেনের জন্যও লাগে। তো কি কি ক্রাইটেরিয়া? এর ক্রাইটেরিয়া হলো যে এগুলো স্ট্রাকচারালি সবগুলো মোটামুটি all the viruses are structures are similar more or less, and these are like icosahedral structure, and there is a lipoprotein envelope. Okay, so there is a icosahedral structure core and a lipoprotein envelope, and there has a double stranded DNA. হ্যাঁ, the DNA টা কেমন? ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। এবং এটা কি? এটা কিন্তু একটা লার্জেস্ট ভাইরাস আফটার দ্য পক্স। সবচেয়ে বড়, which one is the largest virus? This is the pox virus. So, and herpes virus are the second largest virus. They replicate in the nucleus. এরা কোথায় রেপ্লিকেট করে? তাহলে they replicate in the nucleus. হ্যাঁ, মোস্ট অফ দেম ভাইরাস দেখা যায় যে সাইটোপ্লাজমে রেপ্লিকেট করে, কিন্তু এরা কোথায়? নিউক্লিয়াসে রেপ্লিকেট করে। এন্ড এদের যে নিউক্লিয়ার যে এদের কি ক্যারেক্টারিস্টিক ফিচার কি? এদের ইন্টারনিউক্লিয়ার ইনক্লুশন বডি থাকে। দে হ্যাভ ইন্টারনিউক্লিয়ার ইনক্লুশন বডি, দে ফর্ম জায়ান্ট সেল। তো এদের এগুলো কতগুলি ক্রাইটেরিয়া। তারা জায়ান্ট সেল ফর্মেশন করে, ইন্টারনিউক্লিয়ার ইনক্লুশন বডি ফর্মেশন করে, তারা রেপ্লিকেট করে ইন দ্য নিউক্লিয়াস। এন্ড এরা হলো যে যে নিউক্লিয়ার মেমব্রেনে যে এনভেলপটা থাকে, এই তো এনভেলপ ভাইরাস, তাই না? ডিএনএ এনভেলপ ভাইরাস। এই এনভেলপটা কোথা থেকে পায়? একটা প্রসেস আছে। এরাই একটা ভাইরাস যারা এই যে ডিএনএ নিউক্লিয়ার যে মেমব্রেনটা, সেলের নিউক্লিয়ার মেমব্রেনটা ওরা কি করে? বাডিং প্রসেসের মাধ্যমে যখন রিলিজ হয় ভাইরাসটা, তোমাদের রেপ্লিকেশনটা জানার দরকার নাই, আমি জাস্ট বলছি যে নিউক্লিয়ার মেমব্রেনটা এরা বাডিং প্রসেসের মাধ্যমে নিউক্লিয়ার মেমব্রেনটা নিয়ে আসে যখন ভাইরাসগুলো রিলিজ হয়। তো এটা একটা স্পেশাল ক্রাইটেরিয়া যে তারা বাডিং প্রসেসের মাধ্যমে আর নিউক্লিয়ার মেমব্রেনটা নিয়ে, যারা ইনভেলপ ভাইরাস তারা এই বাডিং প্রসেসের মাধ্যমে নিউক্লিয়ার মেমব্রেনটা নিয়ে চলে আসে। এরা নিউক্লিয়াসের মধ্যেই হলো যে রেপ্লিকেশনটা হয়। আর কি? হারপিস ভাইরাসে দে হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ল্যাটেন্সি। এই হারপিস ভাইরাসই একমাত্র ভাইরাস যেগুলো ল্যাটেন্ট হিসেবে থাকে। হ্যাঁ, তারা ল্যাটেন্সি করে। এন্ড হারপিস ভাইরাস আর কি করে? হারপিস ভাইরাসের যেটা এই যে আমাদের যে 6টা আছে ফ্যামিলির মধ্যে, তাই না? আমাদের কি কি আছে? আচ্ছা, বড় দেখলাম। আচ্ছা, এখন কি কি 6টা টাইপ আছে? হলো হারপিস সিমপ্লেক্স টাইপ 1, টাইপ 2, ভেরিসেলা জোস্টার ভাইরাস, স্টিনবার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস এন্ড হিউম্যান হারপিস ভাইরাস 8। আচ্ছা, এখন এই ভাইরাসগুলো কি? আমাদের এগুলো হলো যে হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1, টাইপ 2 এন্ড ভেরিসেলা জোস্টার ভাইরাস। এই যে হারপিস সিমপ্লেক্স টাইপ 1, টাইপ 2 এন্ড ভেরিসেলা জোস্টার ভাইরাস, দে কজেস ভেসিকুলার র্যাশ। হ্যাঁ,
এরা শুধু এই ৩ টা ভাইরাসই র‍্যাশ করে। কিন্তু অন্যান্য যে ৩ টা ওরা কিন্তু ভেসিকুলার র‍্যাশ গায়ের মধ্যে কোনো র‍্যাশ তৈরি করে না। এই একটা ক্রাইটেরিয়া। এগুলো কিন্তু ধরবে যে কোনটা র‍্যাশ করে, কোনটা করে না, কোনটা হলো যে এই র‍্যাশ করে তাও র‍্যাশ করার আবার ক্রাইটেরিয়া আছে। যেমন হার্পিস সিম্পলেক্স টাইপ 1 যেটা সেটা কোথায় র‍্যাশটা করে? অ্যাবভ দ্যা ওয়েস্ট। দে কজেস র‍্যাশেস অ্যাবভ দ্যা ওয়েস্ট। ওয়েস্ট এর উপরে, হ্যাঁ? এটা আসবো আমি একটু পরে আসতেছি। হার্পিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 1 এবং টাইপ 2 এর মধ্যে ডিফারেন্সটা জানতে হবে। এগুলো হচ্ছে ইম্পোর্টেন্ট জিনিস। তো আর এদিকে আমার সাইটোমেগালো ভাইরাস অ্যান্ড এপস্টেইন বার ভাইরাস, হিউম্যান হার্পিস ভাইরাস এগুলো কোনো র‍্যাশ করে না। ভেসিকুলার কোনো র‍্যাশ তৈরি করে না। তারপরে আর কি আছে আমাদের আর ক্রাইটেরিয়ার মধ্যে আর কি? এরা মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল, এটা বলছি আমি অলরেডি। মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল ফরমেশন করে। কে কোন এই যে ৬ টার মধ্যে কে করে? হার্পিস সিম্পলেক্স টাইপ 1, 2, ভ্যারিসেলা জোস্টার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস অ্যান্ড সাইটোমেগালো ভাইরাস। তাহলে এই ৪ টা এরা হলো মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল ফরমেশন করে এবং এগুলো আমরা কি ওই যে মাইক্রোস্কোপিক্যালি এগুলো আমরা দেখতে পাই। যখন মাইক্রোস্কোপি লাইট মাইক্রোস্কোপিতে আমি যে গতকালকে ল্যাব ডায়াগনোসিস এ বলছিলাম, ওই ডায়াগনোসিস লাইট মাইক্রোস্কোপিতে তখন আমরা এটা দেখতে পাই। হুম? আর হলো যে আর কি? আর হলো যে আমাদের এই যে আমাদের এই যে এখন যারা ল্যাটেন্ট থাকে, ল্যাটেন্ট তাহলে আমাদের ক্রাইটেরিয়া এই কয়টাই গেল। আমি ল্যাটেন্ট কেন এরা ল্যাটেন্ট থাকে কিভাবে? ল্যাটেন্ট থাকার কতগুলো মেকানিজম আছে, হ্যাঁ? তো ল্যাটেন্সি থাকার মেকানিজম কি? এটা চিন্তা করা হয় যে হার্পিস সিম্পলেক্স ভাইরাস গুলো এরা কি করে? এরা হলো প্রাইমারি ইনফেকশন এর পর এরা আবার ইনফেকশন করে কি নিউরন গুলোকে ইনফেক্ট করে ফেলে। যার কারণে ইনফেক্ট করার ফলে কি হয়? এরা একটা ল্যাটেন্সি অ্যাসোসিয়েটেড ট্রান্সক্রিপ্টস LATS, হ্যাঁ? LATS ল্যাটেন্সি অ্যাসোসিয়েটেড ট্রান্সক্রিপ্টস সিনথেসাইজ করে। যেগুলো কিনা কি করে? These are non-coding regulatory RNAs which suppress viral replication, হ্যাঁ? তো এই ল্যাটেন্সি থাকার কারণ হলো এই একটা কারণ যে হার্পিস সিম্পলেক্স ভাইরাস গুলো এরা হচ্ছে ল্যাটেন্সি অ্যাসোসিয়েটেড ট্রান্সক্রিপ্ট LATS এটা এরা ফরমেশন করে নিউরন গুলোকে ইনফেক্ট করে এরা এই ল্যাটেন্সি অ্যাসোসিয়েটেড ট্রান্সক্রিপ্টস তৈরি করে যেটা কিনা ভাইরাল রেপ্লিকেশনটাকে প্রিভেন্ট করে। তখন তারা কি করে? ওই ল্যাটেন্ট অবস্থায় থেকে যায়। তো ল্যাটেন্ট অবস্থায় থেকে যায় কখন আবার রিঅ্যাক্টিভেশন হয়? এদের রিঅ্যাক্টিভেশন হওয়ার জন্য কতগুলো স্টিমুলাই লাগে। যেমন হলো যে এই হলো যে তোমার হলো যে হিট যেমন হচ্ছে সানলাইট, তারপর ফিভার, তারপর যদি পেশেন্ট কোনো স্ট্রেসফুল কন্ডিশন এ থাকে কিংবা ইমিউনো সাপ্রেসড যদি থাকে পেশেন্ট, হ্যাঁ? এইসব ফ্যাক্টর গুলার মানে থাকলে তখন দেখা যায় যে আবার রিঅ্যাক্টিভেশন হয়। হ্যাঁ? তো আর সাইটোমেগালো ভাইরাসের ক্ষেত্রে এরা ল্যাটেন্ট থাকে? এদের ক্ষেত্রে বলে কি যে এরা কিছু মাইক্রো আরএনএ তৈরি করে। মাইক্রো আরএনএ যেগুলো কি করে? ইনহিবিট করে ট্রান্সলেশন অফ দ্যা mRNA যেটা which are required for viral replication, হ্যাঁ? তো এরা কিছু মাইক্রো আরএনএ তৈরি করে যেটা কিনা which inhibits the translation of the mRNA. That's why they prevent viral replication. হুম? And cytomegalovirus also encodes a protein that inhibits the apoptosis of the infected cells. সাইটোমেগালোভাইরাস আরেকটা তারা প্রোটিন এনকোড করে একটা প্রোটিন রিলিজ করে যেটা কিনা এই অ্যাপোপ্টোসিসটাকে ইনফেক্টেড সেলের অ্যাপোপ্টোসিসটাকে ইনহিবিট করে। যার কারণে কি করে? এরা সারভাইভ করতে পারে। মানে ল্যাটেন্ট অবস্থায় থাকতে পারে। তো এই কয়টা মেকানিজম একটু মানে জানতে হবে যে হার্পিস সিম্পলেক্স ভাইরাস কিভাবে ল্যাটেন্ট থাকে এবং ল্যাটেন্ট থাকে কোথায়, হ্যাঁ? ল্যাটেন্ট থাকে কোথায় এটা আমি পরে আসতেছি। এইগুলো জানতে হবে। এখানে যেমন হচ্ছে আমরা লেঞ্জের রিভিউ এ কতগুলো বক্স আছে, হ্যাঁ? এই টেবিল গুলা অবশ্যই তোমরা পড়বা। আমি বলতেছি আজকে পড়ায় দিচ্ছি এবং এগুলো তোমরা অবশ্যই নোট করে নিবা। মানে এগুলো পড়তেই হবে। মানে এই হার্পিস থেকে পড়ার জিনিস এগুলোই। আমরা মানে এই ল্যাটেন্ট হয়ে কোথায় থাকে, ল্যাটেন্ট থাকার মেকানিজমটা কি? এই ২-১ টা কথা বললেই যথেষ্ট। এবং ল্যাটেন্ট হয়ে আবার কিভাবে রিঅ্যাক্টিভেশন হয়? তা আমি বললাম যে কতগুলো ফ্যাক্টর যে স্ট্রেসফুল কন্ডিশন এ তারপর ফিভার যদি থাকে, সানলাইট, হুম? এগুলো কারণে হলো যে দেখা যায় যে কোনো ট্রমা যদি থাকে তাহলে তখন আবার রিঅ্যাক্টিভেশন হয়। বুঝা গেছে? তো আমার ক্রাইটেরিয়া গুলো জানতে হবে। তাহলে আমার ক্রাইটেরিয়া কি আবার বলি একটু। ক্রাইটেরিয়া গুলো যে হার্পিস ভাইরাসের ফ্যামিলির মধ্যে সবগুলো হার্পিস ভাইরাসের স্ট্রাকচার এ সিমিলার। এগুলো ইকোসাহেড্রাল। এদের আউটার যে এনভেলপ টা থাকে সেটা হলো লিপোপ্রোটিন এবং এরা একটা ডিএনএ ভাইরাস, ডিএনএ এনভেলপ ভাইরাস
এবং এদের ডিএনএটা কিরকম ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। এবং এদের কি তারা রেপ্লিকেট করে কোথায় নিউক্লিয়াসে, হ্যাঁ, এবং এরা বার্ডিং প্রসেসের মাধ্যমে এদের নিউক্লিয়ার হোস্ট সেলের যে নিউক্লিয়ার মেমব্রেনটা নিয়ে এরা বার্ডিং প্রসেসের মাধ্যমে এই মেমব্রেনটা নিয়ে আসে। এই জন্য এদেরকে ইনভেলপ ভাইরাস বলে। ওই ইনভেলপটাই এদের, হ্যাঁ। এবং তারপরে এরা কি করে, এদের একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া কি, এরা ল্যাটেন্ট অবস্থায় থাকতে পারে, দে মেবি ইন ল্যাটেন্ট স্টেট। আর কি হার্পিস সিমপ্লেক্স টাইপ 1, 2 ভেরিসেলা জোস্টার ভাইরাস দে কজেস ভেসিকুলার র্যাশ, হ্যাঁ। আর হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1, 2 ভেরিসেলা জোস্টার ভাইরাস এন্ড সাইটোমেগালো ভাইরাস কজেস মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল ফরমেশন, হ্যাঁ। তো এই কয়েকটা হলো আমাদের মোটামুটি ক্রাইটেরিয়া। এখন এই যে হার্পিস ভাইরাস ফ্যামিলিকে আবার এটাকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়, ঠিক আছে। যে আলফা হার্পিস ভাইরাস, এটা না জানলেও হবে, তো আমি বলে দিচ্ছি। আলফা হার্পিস ভাইরাস, বিটা হার্পিস ভাইরাস, তো আলফা হার্পিস ভাইরাস কোনটাকে বলে, এটা হার্পিস সিমপ্লেক্স টাইপ 1 এন্ড টাইপ 2 এন্ড ভেরিসেলা জোস্টার ভাইরাস, এই 3টাকে আমরা আলফা হার্পিস ভাইরাস বলি। এরা ইনফেক্ট করে কাকে, এপিথেলিয়াল সেলস প্রাইমারিলি এন্ড কজেস ল্যাটেন্ট ইনফেকশন ইন নিউরন, হ্যাঁ। তারা ল্যাটেন্ট থাকে কোথায়, নিউরনে। আর বিটা হার্পিস ভাইরাস কোনগুলাকে বলি, সাইটোমেগালো ভাইরাসকে এন্ড হিউম্যান হার্পিস ভাইরাস 6, হ্যাঁ। হিউম্যান হার্পিস ভাইরাস 6 এবং সাইটোমেগালো ভাইরাস, এটাকে আমরা বলি বিটা হার্পিস ভাইরাস। এরা হলো হচ্ছে টিস্যুকে, এরা ইনফেক্ট করে টিস্যুকে এবং এখানে তারা লেটেন্ট থাকে। আর গামা হার্পিস ভাইরাস তাহলে কোনটাকে বলি, সেটা হলো ইপস্টিন থাকলো আর কি, ইপস্টিন বার ভাইরাস এন্ড হিউম্যান হার্পিস ভাইরাস 8, এটাকে আমরা বলি, যেটা কি করে ক্যাপোসি সার্কোমা, তাই না। এই হিউম্যান হার্পিস ভাইরাস 8 এটা আমাদের কি করে, এরা ইনফেক্ট এবং ল্যাটেন্ট থাকে প্রাইমারিলি ইন লিম্ফয়েড সেলের মধ্যে এরা থাকে। তো এই কটা কথা একটু জানতে হবে। তাহলে কি কি আমরা হার্পিস ফ্যামিলিকে আবার 3 ভাগে ভাগ করতে পারি। টাইপ 1 এটাকে আমরা বলতেছি আলফা হার্পিস, বিটা হার্পিস ভাইরাস, আর একটা নাম্বার 3 গামা হার্পিস ভাইরাস। তো আলফা হার্পিস ভাইরাস কোনটাকে বলতেছি, টাইপ 1, টাইপ 2 হার্পিস সিমপ্লেক্স এন্ড ভেরিসেলা জোস্টার ভাইরাস, তারা ইনফেক্ট করার পরে এরা ল্যাটেন্ট থাকে নিউরনের মধ্যে। আর বিটা হার্পিস ভাইরাস আমরা কাদেরকে বলতেছি, এটা হলো সাইটোমেগালো ভাইরাস এন্ড হিউম্যান হার্পিস ভাইরাস 6। তাহলে কাকে, সাইটোমেগালো ভাইরাস এন্ড হিউম্যান হার্পিস ভাইরাস 6, এরা ল্যাটেন্ট থাকে কোথায়, এরা ইনফেক্ট এবং ল্যাটেন্ট থাকে হলো ভ্যারাইটি অফ টিস্যুস। আর গামা হার্পিস ভাইরাস আমরা বলতেছি ইপস্টিন বার ভাইরাস, এটার মধ্যে কে পড়ে, ইপস্টিন বার ভাইরাস এন্ড হিউম্যান হার্পিস ভাইরাস 8, হ্যাঁ। এগুলো করতেছে আমাদের কি, বিকাম ল্যাটেন্ট প্রাইমারিলি ইন লিম্ফয়েড সেলস। তো এখন আমি যেটা বলবো যে হার্পিস ভাইরাসের মধ্যে এই যে স্টিনবার ভাইরাস আছে, এটা আমি যেদিন পড়াবো সেদিন, আজকে ওটা পড়াবো না স্টিনবার ভাইরাসটা। এই স্টিনবার ভাইরাস এগুলো কি করে, কার্সিনোমা করে। হিউম্যান হার্পিস ভাইরাস 8 যেটা, সেটাও কার্সিনোমা করে, হ্যাঁ। এগুলো কতগুলো যে কি কার্সিনোমা করে এগুলো জানতে হবে। বার্কেট লিম্ফোমা, নাজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা, হ্যাঁ, এগুলো করে। এটা জানতে হবে। এখন আমি চলে যাই, তাহলে আমাদের হার্পিস সিমপ্লেক্স ভাইরাসে যাই। হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের এখন আমাদের জানতে হবে কি, যে টাইপ 1 এবং টাইপ 2, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 1 এন্ড 2, এই দুইটার মধ্যে আমাদের কি, আমাদের হলো যে ডিফারেন্সটা জানতে হবে, ঠিক আছে। এরা তো দুইটাই মোটামুটি একই রকম, কিন্তু এদের ডিফারেন্ট ক্রাইটেরিয়া কি, 2 মেইন ক্রাইটেরিয়া থাকে ডিফারেন্সের জন্য, সেটা হলো অ্যান্টিজেনিসিটি এন্ড লোকেশন অফ লেশনস, হ্যাঁ। তো হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 1 যেটা, সেটা লেশন গুলো সাধারণত দেখা যায় কি অ্যাবভ দা ওয়েস্ট, মানে কোমরের উপরে হয় এদিকে। আর নিচে যেটা হয় সেটা হলো হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2। তো হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2 লেশন যেটা বিলো দা ওয়েস্ট, মানে এরা জেনিটাল লেশন গুলো মেইনলি করে, ঠিক আছে। এই জেনিটাল লেশন করে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2। দেখা যায় যে এই যে 80 to 90% যে আমাদের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, তার মধ্যে দেখা যায় যে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2 দিয়েই বেশি ম্যাক্সিমামে হয়, হ্যাঁ। এরকম আর কি, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2 দিয়ে। তাহলে অ্যাবভ দা ওয়েস্ট এবং বিলো দা ওয়েস্ট এভাবে মনে রাখতে হবে। টাইপ 1টা হলো আমার হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1, অ্যাবভ দা ওয়েস্ট এর লেশন গুলো হয়। আর হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2 এর লেশনটা করে বিলো দা ওয়েস্ট। তো এই যে এখন আমরা দেখবো যে কি মানে দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে। এখন কি, যেমন হলো যে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস আমি বললাম যে এটা লেশনটা স্কিন লেশন, যেটা ভেসিকুলার লেশন,
এটা হয় above the waist. And in case of herpes simplex virus 2, this causes vesicular lesion below the waist, especially in genitals. আর কি করে টাইপ 1 এর মধ্যে যেহেতু বলছে above the waist মানে এরা তাহলে লেশন করবে মাউথে, তারপর নোজে, এই যে কি বলে মাউথ, তারপর মাউথে যে লেশনটা হয় সেটাকে আমরা কি বলি জিনজিভো স্টোমাটাইটিস। আর আয়ে যেটা সেটা হলো কেরাটো কনজাংটিভাইটিস। তো এটা তাহলে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 করে, কিন্তু হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2 এ তো এটা খুব রেয়ার, করে না যে তা না, কিন্তু খুব রেয়ার। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে টাইপ 1 টা কি করে? টাইপ 1 টা করে এনকেফালাইটিস, টাইপ 2 কি লেশন করে? মেনিনজাইটিস। ঠিক আছে? আর নিওনেটের যে লেশন, নিওনেটাল তাহলে কি হয়? নিওনেটে তাহলে বুঝাই যাচ্ছে যেহেতু আমাদের যেখানে নিওনেটের লেশনটা কখন হবে? এট বার্থ, তাই না? তাহলে সেটা হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2 তেই মোস্ট কমনলি হয়। যেহেতু এটা জেনিটাল ট্র্যাক্টে থাকে ইনফেকশন, ডিউরিং বার্থ এই নিওনেটে এই ইনফেকশনটা তখন চলে আসে, সে ক্যারি করে। ঠিক আছে? তাহলে এটা নিওনেটাল ইনফেকশনটা মোস্ট কমন ইন দা টাইপ 2 হার্পিস সিমপ্লেক্স ভাইরাস আর ভেরি unlikely in the type 1, very rare. আর dissemination to viscera in immunocompromised patient, immunocompromised patient এর dissemination টা বেশি হয় আমাদের টাইপ 1। টাইপ 1 এ হয়, কিন্তু টাইপ 2 তে very much rare. বুঝা গেছে? এই হলো আমাদের টাইপ 1 এবং টাইপ 2 এর মধ্যে মেইন ডিফারেন্স। তাহলে আমাদের একটা যে স্কিন লেশন যেটা সেটা above the waist হয় টাইপ 1 এ, আর টাইপ 2 তে below the waist। আর আমাদের কি আছে? জিনজিভো স্টোমাটাইটিস, এই যে মাউথে লেশন, তারপর আয়ে লেশনে আমরা বলি কেরাটো কনজাংটিভাইটিস। এটা হয় হলো আমাদের টাইপ 1 হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, আর টাইপ 2 তে এটা ভেরি মাচ রেয়ার। আর হলো কি টাইপ 2 তে যেটা হয় সেটা নিওনেটাল লেশনটা টাইপ 2 তে ভেরি মাচ কমন, আর এটা টাইপ 1 এ ভেরি মাচ রেয়ার। আর ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের ডিসমিনেশনটা এটা আবার টাইপ 1 এ বেশি হয়, টাইপ 2 তে কম হয়। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে লেশনটা হয় সেটা টাইপ 1 এ হয় এনকেফালাইটিস, আর টাইপ 2 তে হয় মেনিনজাইটিস। ঠিক আছে? এখন এখন আমাদের এটা কি জানতে হবে যে আমাদের হলো যে যেমন প্রাইমারি, এখন হলো যে এটা ট্রান্সমিশনটা কিভাবে হয়? হার্পিস সিমপ্লেক্স ভাইরাসটা যেটা 1 সেটা আমাদের ট্রান্সমিটেড হয় প্রাইমারিলি ইন দা স্যালাইভার মাধ্যমে, হ্যাঁ? আর হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 এটা কিভাবে হয়? এটা আমাদের সেক্সুয়ালি কন্টাক্টের মাধ্যমে, এটা সেক্সুয়াল কন্টাক্টের মাধ্যমে এটা ট্রান্সমিশনটা হয়। যার কারণে যেহেতু এটা স্যালাইভা, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 1 লেশনটা মেইনলি হয় অন দা ফেস, হোয়ারএজ হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2 যেটা সেটা জেনিটাল এরিয়াতে বেশি হয়। এখন এখন আমরা যে প্যাথোজেনেসিসে যাই যদি, তাহলে প্যাথোজেনেসিসটা কি? তাহলে আমরা তো জানলাম যে মোড অফ ট্রান্সমিশনটা কি? টাইপ 1 টা স্যালাইভার মাধ্যমে, আর টাইপ 2 টা আমাদের যাচ্ছে হলো আমাদের সেক্সুয়াল কন্টাক্টের মাধ্যমে। এখন তো ভাইরাসটা এট ফার্স্ট কি হয়? রেপ্লিকেট করে at the site of lesion এ, site of skin or mucous membrane। টাইপ 1 এর কথাই যদি বলি at the স্কিন or mucous membrane জেনিটাল ট্র্যাক্টে টাইপ 2 এর ক্ষেত্রে, হ্যাঁ? তো এখানে ওই স্কিন এবং মিউকাস মেমব্রেনে এটা কি করে? রেপ্লিকেট করতে থাকে at the initial site of infection। দেন এটা কি করে? রেট্রোগেট এক্সোনাল ট্রান্সপোর্ট এর মাধ্যমে এটাকে মাইগ্রেট করে আপ টু দা নিউরন, হ্যাঁ? বাই রেট্রোগেট এক্সোনাল ট্রান্সপোর্ট এর মাধ্যমে। টিটেনাসের তোমরা পড়ছো না? প্যাথোজেনেসিস। তো এটা নিউরনে যায় কিভাবে? বাই রেট্রোগেট এক্সোনাল ট্রান্সপোর্ট এর মাধ্যমে। তো এটা নিউরনে চলে যায় এবং সেখানে তারা যেয়ে কি হয়? ল্যাটেন্ট থাকে ইন দা সেনসরি গ্যাংলিয়ন সেল। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 1 becomes latent in the, এই যে এটা মনে রাখতে হবে। তারপরে এটা কি হলো? হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 1 যেটা এই যে নিউরনে গেল, নিউরনে যে এটার টাইপ 1 যেটা সেটা হলো যে ট্রাইজেমিনাল গ্যাংলিয়াতে যে হলো সেখানে ল্যাটেন্ট থাকে, হ্যাঁ? আর এই ল্যাটেন্সির সময় তখন দেখা যায় যে ভাইরাল ডিএনএটা কোথায় থাকে? ভাইরাল ডিএনএটা থাকে উইদিন দ্য সাইটোপ্লাজম, নট ইন দ্য ডিএনএ। তো আমরা তাহলে কি ডিউরিং তাহলে আমাদের যে টাইপ 1 যেটা সেটা তাহলে আমাদের ল্যাটেন্ট থাকে, তারা হলো যে ট্রাইজেমিনাল গ্যাংলিয়াতে, এবং এখানে তারা কি সাইটোপ্লাজমের মাধ্যমে থাকবে, সাইটোপ্লাজমের মধ্যে এরা থাকে। এই জিনিসটা জানতে হবে। এই এক্সামিনাররা কিন্তু ভাইবার মধ্যে এগুলোই জানতে চায় যে কোথায় ল্যাটেন্ট থাকে, কিসের মধ্যে থাকে, হ্যাঁ? এটা তোমাদের বলতে হবে।
তারপরে এরা তখন রিঅ্যাক্টিভেশন দেন এই ল্যাটেন্ট অবস্থায় থাকলো দেন কখন এটা রিঅ্যাক্টিভেশন হবে? ওই যখন কতগুলো তাদের ফ্যাক্টর যেমন হলো যে ইনসাইটিং ফ্যাক্টর থাকে সানলাইট, হরমোনাল চেঞ্জ, ট্রমা, স্ট্রেস, ফিভার যেগুলো আমি আগেই বলছি। এই ফ্যাক্টর গুলো যখন থাকে তখন দেখা যায় যে তখন এই সময় তারা রিঅ্যাক্টিভেশন হয়। অনেক বছর পর দেখা যায় এরকম রিঅ্যাক্টিভেশন হয়। আবার রিকারেন্ট রিঅ্যাক্টিভেশন আবার দেখা যায় যে ফ্রিকোয়েন্টলিও হতে পারে যাদের ইমিউন স্ট্যাটাস বেশি ভালো না। হুম? তো তখন হরমোনাল চেঞ্জ এর কারণে। তখন দেখা যায় যে এগুলো আবার কি করে তখন এই নিউরন থেকে তখন এটা আবার ডাউন করে, হ্যাঁ? ডাউন হয়ে এটা এসে আবার তখন এই যে এ রেপ্লিকেট করে ইন দা স্কিন এবং তখন এগুলো লেশন প্রোডিউস করে। বুঝা গেছে? এখন তাহলে কি হলো? একটা ইনিশিয়াল সাইট অফ ইনফেকশন এ ১ম এ ওরা কি করে? এরা রেপ্লিকেশন করে স্কিন এবং মিউকাস মেমব্রেন যেটা আরকি। এখানে করে তারপরে এটা কি হয়? এটা হলো যে নিউরনকে ইনফেক্ট করে। তখন রেট্রোগেট এক্সোনাল ট্রান্সপোর্ট এর মাধ্যমে এরা চলে যায় হলো নিউরনে। হুম? এখানে যেয়ে ওরা হলো যে ল্যাটেন্ট অবস্থায় থাকে। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 1 যেটা সেটা থাকে কোথায়? ট্রাইজেমিনাল গ্যাংলিয়াতে এবং এটা উ সেলের সাইটোপ্লাজমে থাকে। হ্যাঁ? আর রিঅ্যাক্টিভেশন হবে যখন আমাদের এই ফ্যাক্টর গুলা যেমন হলো যে ট্রমা, স্ট্রেস, ফিভার এবং হরমোনাল চেঞ্জ যখন হবে তখন এগুলো রিঅ্যাক্টিভেশন হয়। রিঅ্যাক্টিভেশন হয়ে তখন এটা আবার নিচে চলে আসে। এই নিউরন দিয়ে আবার এটা ডাউন করে। ডাউন করে এসে তারপর স্কিন এবং মিউকাস মেমব্রেন এই সাইট অফ ইনফেকশন এ আবার তারা রেপ্লিকেশন করে তখন এই লেশন গুলো প্রোডিউস করে। এখন এই হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 1 দিয়ে যে লেশনটা হয়, এই স্কিন লেশন গুলা সেটা কি বলে যে ভেসিকল, হ্যাঁ? এই ভেসিকল গুলোর মধ্যে কি থাকে? সেরাস ফ্লুইড থাকে। যেটার মধ্যে কিনা ওই ভাইরাস পার্টিকেল এবং কিছু ডেবরিস থাকে। এখন এই ভাইরাস পার্টিকেল এবং ডেবরিস থাকে। যখন এই ভেসিকল গুলো আবার রাপচার হয়ে যায় তখন দেখা যায় এটা কিন্তু আবার ট্রান্সমিশন হয়ে যায়। এই পারসন টু পারসন যারা কনট্যাক্ট এ আসে তখন কিন্তু তখন ট্রান্সমিশন হয়ে যায় এটা, হ্যাঁ? তো এখন এইখানে আমরা কিন্তু এই যে ভেসিকলের যে লেশন গুলা আছে, ভেসিকুলার লেশন, এই ভেসিকুলার লেশন গুলা যদি নিয়ে আমরা যখন আমরা এটা ডায়াগনোসিস করি তখন এখান থেকে আমরা স্পেসিমেন টা নেই। নিয়ে আমরা যখন দেখব আন্ডার মাইক্রোস্কোপে এখানে কি দেখা যায়? মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল দেখা যায়। বুঝা গেছে? রিয়ালিস পাবো এগুলো জানতে পারলে তোমরা একবার করে একটু পড়ে নিবা। আমি বলতেছি আজকে। জিনজিভো স্টোমাটাইটিস, তারপর হার্পিস লেবিয়ালিস, কেরাটোকনজাংটিভাইটিস, তারপর এনকেফালাইটিস, হার্পেটিক হুইটলো, হার্পিস গ্ল্যাডিয়েটোরিয়াটোরাম, এক্সিমা, হার্পেটিকাম অ্যান্ড ডিসেমিনেটেড ইনফেকশন। এগুলো হলো হার্পিস সিমপ্লেক্স টাইপ 1। এগুলো লেশন করবে, হ্যাঁ? এখন এই যে জিনজিভো স্টোমাটাইটিস মানে এটা কি? এটা সাধারণত স্কিনে কতগুলো ওই যে মাউথে বিশেষ করে মাউথে লেশন গুলা হয়। হ্যাঁ? জিনজিভো স্টোমাটাইটিস মানে বোঝা যাচ্ছে জিনজিভো মানে হলো মাউথ। এই মাউথের লাইন গুলাতে দেখা যায় যে এই কতগুলো বিশেষ করে চিলড্রেন তাদের হয় এগুলো। কি হয় এখানে দেখা যায় যে এগুলা এবং প্রাইমারি আরেকটা ক্রাইটেরিয়া যেটা কি এদের এই হার্পিস ইনফেকশন এ প্রাইমারি ইনফেকশনটা মোর ডেঞ্জারাস হয় দেন রিঅ্যাক্টিভেশন। হ্যাঁ? রিঅ্যাক্টিভেশন এর তুলনায় রিঅ্যাক্টিভেটেড ইনফেকশন এর তুলনায় প্রাইমারি ইনফেকশনটা বেশি মানে সিভিয়ার হয়। তো এই জিনজিভো স্টোমাটাইটিস এর দেখা যাচ্ছে যে এটা কি বাচ্চাদের হয় এবং প্রাইমারি ইনফেকশনটা খুব মানে সিভিয়ার হয় এবং এটা লঙ্গার মানে 2 to 3 উইকস পর্যন্ত এটা পারসিস্ট করে। এবং এখানে কি থাকতে পারে? যেমন ফিভার, ইরিটেবিলিটি, ভেসিকুলার লেশন ইন দ্যা মাউথ। এই মাউথের মধ্যে কিছু ভেসিকুলার লেশন পাওয়া যাবে, হ্যাঁ? এটাকে আমরা জিনজিভো স্টোমাটাইটিস বলতেছি এটা এবং চিলড্রেন এ। এখন এই যে হার্পিস লেবিয়ালিস এটা ওই যে আমরা বলি না গ্রামাঞ্চলে বলে না জ্বর ঠোসা, ওই জ্বরের পরে দেখা যায় না এটাকে বলি আমরা হার্পিস লেবিয়ালিস। এটা কি? এই যে এই লিপস এবং নোজ এগুলোর মিউকোকিউটেনাস, হ্যাঁ? মিউকোকিউটেনাস জাংশন এ এই স্কিন এবং এই মিউকাস মেমব্রেন এর এই জাংশন গুলাতে সাধারণত এই ভেসিকুলার লেশন হয় কতগুলো, হ্যাঁ? ছোট অনেকগুলা লেশন একসাথে হয় ক্রপস অফ লেশন, হ্যাঁ? at the mucocutaneous junction of the lips or nose ফিভার এগুলো দেখা যায় যে রিকারেন্ট ফর্মে হয়
এবং এটা ক্রপস আকারে হয়, মানে অনেকগুলা লেশন একসাথে থাকে, এটাকে বলে আমরা হারপিস লেবিয়ালিস। আচ্ছা, নাম্বার 3 যেটা কি কেরাটো কনজাংটিভাইটিস। এটা কি কেরাটো কনজাংটিভাইটিস মানে একটা কর্নিয়াল আলসার হতে পারে, and the lesion of the conjunctival epithelium corneal আলসারও করে, ঠিক আছে? এবং রিকারেন্স যদি হয় তখন দেখা যায় যে কি এটার ক্ষেত্রে অনেক সময় স্কারিং অর ব্লাইন্ডনেস পর্যন্ত হতে পারে। বুঝা গেছে? এখন এই যে এনকেফালাইটিস, এই হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 1 এটা আমাদের কি এনকেফালাইটিসও করে। তো এখানে দেখা যায় এনকেফালাইটিসটা যখন হয় এবং এখানে এমআরআই করলে দেখা যায় যে লেশন গুলো বোঝা যায়, এবং আমরা যদি স্পাইনাল ফ্লুইড নেই, স্পাইনাল ফ্লুইড নিলে তখন এক্সামিনেশন করলে এটাতে ক্যারেক্টারিস্টিক কিছু ইনক্রিজ করে লিম্ফোসাইটটা, মডারেট ইনক্রিজ অফ লিম্ফোসাইটস, এবং এর হলো যে প্রোটিনটাও অনেক মানে রেজ করে, এবং গ্লুকোজটা কিন্তু নরমাল থাকে। হ্যাঁ, তাহলে এর লিম্ফোসাইট কাউন্টটা বেড়ে যায় এবং প্রোটিনের লেভেলটা বেড়ে যায়, আর গ্লুকোজটা কিন্তু নরমাল থাকে। বুঝা গেছে? এবং এটার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু মানে অনেক মর্টালিটি রেট কিন্তু অনেক হাই এই এনকেফালাইটিস তে। হ্যাঁ, হার্পেটিক যে এনকেফালাইটিস যেটা হয়। তো এখানে যেগুলো এনকেফালাইটিস হলে যা হয় যে কি কি সিম্পটম থাকে, ফিভার থাকে, প্রচন্ড হেডেক, ভমিটিং, সিজার্স এন্ড অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস। টিপিক্যাল ক্লিনিক্যাল ফিচার্স, দিস আর দ্য। এখন যেটা আমরা আরেকটা ফাইন্ডিংস কি আছে ক্লিনিক্যাল ফিচার, হার্পেটিক হুইটলোতে কি পাওয়া যায়? এটা একটা দেখা যায় যে একটা এই যে স্কিন অফ দ্য ফিঙ্গারের স্কিনে অথবা হ্যান্ড এই জায়গাগুলোতে হার্পেটিক হুইটলো মানে পাস্টিউল মেডিকেল পার্সোনালদেরই বেশি হয়, কারণ ইনফেক্টেড পেশেন্টকে হ্যান্ডেলিং করলে তখন দেখা যায় যে এটা কন্ট্যাক্টের মাধ্যমে ওই আমাদের মেডিকেল পার্সোনালদেরই এটা তখন বেশি হয় আর কি। এটাকে আমরা হার্পেটিক হুইটলো বলি, একটা পাস্টিউলার লেশন। তারপর নাম্বার 6 যেটা কি হার্পিস গ্ল্যাডিয়েটোরাম। এটা একটা সাধারণত যে রেসলার যারা তাদের হয়, আমরা যারা ক্লোজ বডি কন্ট্যাক্টে যারা থাকে তাদের ক্ষেত্রে। এবং এটাতে কিরকম লেশনটা হয় ভাই? ভেসিকুলার লেশন অন দ্য হেড, নেক এবং ট্রাঙ্কে। ভেসিকুলার লেশন অন দ্য হেড, নেক এন্ড ট্রাঙ্ক। আর আমরা কি জানি? আর হলো এক্সিমা হার্পেটিকাম। আর কি হতে পারে? এটাও সাধারণত চিলড্রেনে হয়, এক্সিমা হার্পেটিকাম। এটা একটা ইনফেকশন অফ দ্য স্কিন অফ এ পেশেন্ট উইথ অ্যাটোপিক ডার্মাটাইটিস। একটু ডার্মাটাইটিস টাইপের মানে স্কিনে হয়। হ্যাঁ, অ্যাটোপিক ডার্মাটাইটিস mostly occurs in the children. আচ্ছা, আর কি হয়? ডিসেমিনেটেড ইনফেকশন। ডিসেমিনেটেড ইনফেকশনের মধ্যে কি, যেমন এসোফেজাইটিস, তারপর নিউমোনিয়া, যারা ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট তাদের ক্ষেত্রে দেখা যায়। হ্যাঁ, তো বোঝা গেছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 1 এ আমরা কি তাহলে ক্লিনিক্যাল ফিচার পাচ্ছি। তাহলে জিনজিভো স্টোমাটাইটিস, এই ক্লিনিক্যাল ফিচার গুলো জানতে হবে। মানে জিনজিভো স্টোমাটাইটিস ওটা কোথায় হয়? মাউথে হয়, এবং এটা বেশি হয় চিলড্রেনদের। তারপরে আর কি হয়? আমাদের এটা কি হয়? এই হার্পিস লেবিয়ালিস, তাই না? হার্পিস লেবিয়ালিস কোথায় হয়? এটা মিউকোকিউটেনাস জাংশন অফ দ্য লিপস। হ্যাঁ, তারপরে হয় হলো কেরাটো কনজাংটিভাইটিস হয়, তারপরে হয় এনকেফালাইটিস হয়, হার্পেটিক হুইটলো, তারপরে হার্পিস গ্ল্যাডিয়েটোরাম, আর হয় কিছু এক্সিমা, হ্যাঁ, ডিসেমিনেটেড কিছু ইনফেকশন। আর এখন আমরা যদি হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2 যদি দেখি, তাহলে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2 টা এটা কোথায়? হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2 তে আমরা কি ক্লিনিক্যাল ফাইন্ডিংস পাই, তাই না? তাহলে মেকানিজম অফ যেটা প্যাথোজেনেসিস বললাম, প্যাথোজেনেসিস মোটামুটি একই রকম, দুইটারই একই, শুধু ল্যাটেন্ট অবস্থায় থাকবে এক একটা ভাইরাস এক এক জায়গায়। হ্যাঁ,
তাহলে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 1 যেটা সেটা কোথায় থাকলো আমার ট্রাইজেমিনাল গ্যাংলিয়াতে, তাই না? ক্র্যানিয়াল সেন্সরি গ্যাংলিয়া যেটা। আর হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2 যেটা সেটা থাকতেছে কোথায়? লাম্বার অর সেক্রাল ল্যাটেন্ট থাকে। বুঝা গেছে? এরা ল্যাটেন্ট থাকে হলো লাম্বার অর সেক্রাল সেন্সরি গ্যাংলিয়াতে। হ্যাঁ, এটা কিন্তু জানতে হবে অবশ্যই, অবশ্যই কোথায়, কোথায় তারা হলো ইয়ে থাকে, ল্যাটেন্ট থাকে। এখন আমরা কি ক্লিনিক্যাল ফাইন্ডিংস পাই তাহলে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2 তে? এটাতে যে আমরা বলি যে এটা কি জেনিটাল ইনফেকশন বেশি করে, তাই না? তাহলে জেনিটাল হার্পিস নামে এটা পরিচিত। জেনিটাল হার্পিসে আমরা কি দেখতে পাই যে একটু পেইনফুল ভেসিকুলার আলসার হয় বোথ মেল অ্যান্ড ফিমেল জেনিটাল ট্র্যাক্টসে। হ্যাঁ, আর এই লেশন গুলো আর মোর সিভিয়ার অ্যান্ড প্রোট্রাক্টেড ইন প্রাইমারি ডিজিজ দ্যান ইন রিকারেন্সেস। তাহলে এই লেশন গুলো খুব সিভিয়ার হয় ইন দা প্রাইমারি লেশনে। আবার অনেক সময় কি হয় ইনফেকশন গুলো থাকে কিন্তু অ্যাসিম্পটোমেটিক অবস্থাতেও থাকতে পারে। হ্যাঁ, তো আর কি হয় আর এগুলো তখন কিন্তু অ্যাসিম্পটোমেটিক থাকলেও দেখা যায় ভাইরাস কিন্তু শেড করতে থাকে। ভাইরাস কিন্তু শেড হয়। কিন্তু দেখা যায় যে অ্যাসিম্পটোমেটিক কোনো সিম্পটম দেখা যাচ্ছে না। হ্যাঁ, আর সিম্পটম যদি দেখি তাহলে সেটা কি হয় পেইনফুল ভেসিকুলার লেশন। হ্যাঁ, বোথ মেল এবং ফিমেল জেনিটাল ট্র্যাক্টে। তো এটা জানতে হবে। আর কি হয়? আর হইতে পারে কি নিওনেটাল হার্পিস। তাহলে আমরা কি টাইপ 2 তে আর কি পাই? নিওনেটাল হার্পিস পাই। নিওনেটাল হার্পিসটা মোস্ট কমন ইন দা টাইপ 2। তো এই টাইপ 2 তে এই নিওনেটাল হার্পিস কখন আমরা হয় বিশেষ করে এটা মানে নরমাল ভ্যাজাইনাল ডেলিভারি যখন হয় তখন যদি মা যদি ইনফেক্টেড থাকে হার্পিস ভাইরাস দিয়ে তখন দেখা যায় ভেসিকুলার লেশন থাকে। তো অনেক সময় অ্যাসিম্পটোমেটিক থাকলেও দেখা যায় যে ভাইরাস যেহেতু শেড হয় তখন এই বার্থ ক্যানেল দিয়ে বেবি যখন বের হয় তখন দেখা যায় যে এই হার্পিস ইনফেকশনটা সে ক্যারি করে নিয়ে আসে। হ্যাঁ? তো এই তখন এই এই লেশনটা এই যে নিওনেটাল যে হার্পিসটা এই ইনফেকশনটা দেখা যায় যে বেবির ক্ষেত্রে এটা মাইল্ড টু সিভিয়ার পর্যন্ত হতে পারে। এখন মাইল্ড হলে সাধারণত কেমন হয়? স্কিনে লেশন হয়, আইয়ে অথবা মাউথে, হ্যাঁ? লেশন থাকে। আর সিভিয়ার লেশন যেটা কি সিভিয়ার ডিজিজ যেটা সেটা কি এনকেফালাইটিস, নিওনেটাল এনকেফালাইটিস হইতে পারে। এখন এই এখন আমরা কি আর কি হইতে পারে? এখন আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি কিভাবে? তো সিজারিয়ান সেকশনে যদি ডেলিভারি করি তাহলে দেখা যায় যে এই নিওনেটাল হার্পিসের চান্সটা অনেক কম থাকে, তাই না? ভেজাল কারণ এটা তো এই জেনিটাল ট্র্যাক্টে যেহেতু ইনফেকশনটা এইজন্য ভ্যাজানাল ডেলিভারিতে এই ইনফেকশনের চান্সটা বেশি থাকে নিওনেটাল হার্পিসটার। হ্যাঁ? কিন্তু এটা আমাদের যদি সিজারিয়ান সেকশন যদি করা হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে চান্সটা খুব কম। এই একটা। আর আমাদের আর কি লেশন করে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2? অ্যাসেপ্টিক মেনিনজাইটিস করে। বুঝা গেছে? এখন এই অ্যাসেপ্টিক মেনিনজাইটিস করে এবং এটা আর কি করতে পারে এই এই ইনফেকশনটার সাথে আর কি অ্যাসোসিয়েটেড থাকে? ইরাইথেমা মাল্টিফর্মি একটা র‍্যাশ বলে এটাকে। এই র‍্যাশ অফ ইরাইথেমা মাল্টিফর্মি এটা একটা ক্যারেক্টারিস্টিক একটা র‍্যাশ থাকে। ইরাইথেমা যেটাকে ইরাইথেমা মাল্টিফর্মি বলে। এটা কি এই স্কিনে দেখা যায় যে ১ম এ একটা রেড একটা লেশন থাকে। রেড লেশনের চারপাশে একটা নরমাল স্কিন থাকে, নরমাল। হ্যাঁ? সারাউন্ডেড বাই নরমাল স্কিন, দেন সারাউন্ডেড বাই এ রেড লেশন। মানে একটা রিং এর মতো, রেড রিং। হ্যাঁ? যেটাকে বলে রেড রিং। আর এটার আরেকটা নাম বলে টার্গেট অর বুলস আই লেশন। বুঝা গেছে? এটা সাধারণত কোথায় হয়? সাধারণত অন দ্যা ট্রাঙ্কে হয়, বডিতে আরকি হ্যান্ড এবং ফিট এর মধ্যে হয়। বুঝা গেছে? এই ইরাইথেমা মাল্টিফর্মি যেটা এটা একটা রেড রিং লেশন একটা হয়। এটা হলো ট্রাঙ্কের মধ্যে হইতে পারে, হ্যান্ডে এবং ফিটে। এবং এটাকে আমরা কি বলি যে একটা রেড রিং লেশন। ঠিক আছে? টার্গেট অর বুলস আই লেশন বলা হয়। এখন এই হার্পিস এর আমরা ল্যাব ডায়াগনোসিস আমরা কিভাবে করি? হার্পিস ভাইরাসের ল্যাবরেটরি ডায়াগনোসিস এখানে আমরা অ্যাকর্ডিং টু সাইট অফ ইনফেকশন আমরা লেশন যেমন ভেসিকুলার জেনিটাল ট্র্যাক্ট এ যদি হয় তাহলে ভেসিকুলার লেশন থেকে আমরা স্পেসিমেন নিব। হুম? আর যদিও অ্যাকর্ডিং টু সাইট অফ ইনফেকশন মানে যেরকম যদি আমাদের মাউথে লেশন হয় তাহলে সেখানকার ভেসিকল থেকে আমরা স্পেসিমেন নিব। নিয়ে আমরা সেটাকে কি করি? সেল কালচার করি, তাই না? এই সেল কালচার করি এবং এটার আমরা সাইটোপ্যাথিক সেল কালচার করে আমরা সাইটোপ্যাথিক ইফেক্টটা দেখি। তো এখানে যেটা আমি যে বলছিলাম গতকালকে, এখানে আমরা একটা
একটা স্পেশাল একটা ইয়ে করি যেটা হলো কি জ্যাঙ্ক স্মিয়ার বলে এটাকে, হ্যাঁ? এই এই জ্যাঙ্ক স্মিয়ার একটা করা হয়। যেটা হলো কি আমরা ভেসিকল যে নিলাম, এই স্পেসিমেনটা যে নিলাম সেটাকে আমরা কি জিমসে স্টেইন করি ১ম এ। জিপসা স্টেন করি। জিপসা স্টেন করে তারপর জ্যাঙ্ক স্মেয়ার যেটাকে বলে যে স্কিন থেকে লেশন গুলা নিয়ে আমরা জ্যাঙ্ক স্মেয়ার এটাকেই বলে। যখন আমরা ভেসিকল থেকে লেশন নিই, লেশন নিয়ে আমরা জিপসা স্টেন করি এইটাকে আমরা ওই জ্যাঙ্ক স্মেয়ার বলতেছি। করলে আমরা কি করি? আন্ডার মাইক্রোস্কোপি দেখলে আমরা কি করি? ওই মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল যেটা সেটা এটা এখানে কিন্তু অবশ্যই বলতে হবে এই হারপিস আ ডায়াগনোসিস এর ক্ষেত্রে অবশ্যই বলতে হবে তোমাদেরকে এটাকে জিপসা স্টেন করে এই জ্যাঙ্ক স্মেয়ার করা হয়। তারপর এটা আমরা আন্ডার দ্য মাইক্রোস্কোপে আমরা কি পাই? এটা হলো ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে? যে আমরা মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল দেখি। এটা হলো ওর ক্যারেক্টারিস্টিক্স একটা ফিচার। আর আমরা কি করতে পারি? আর আমরা পিসিআর করে এর ডিএনএ টা দেখতে পারি যেটা মোস্ট স্পেসিফিক। আর আমরা কি করতে পারি? সেরোলজিক্যাল টেস্ট। সেরোলজিক্যাল টেস্টে আমরা কি? আমরা যে দেখি যে নিউট্রালাইজেশন মানে অ্যান্টিবডি টাইটারটা 4 ফোল্ড রাইজ অফ অ্যান্টিবডি টাইটার যদি পাই তাহলে সেটা হলো ডায়াগনস্টিক। ঠিক আছে? এই আমরা মোটামুটি এই ম্যাম আর হলো যে এই ফোরফোল্ড রাইজ অফ অ্যান্টিবডি টাইটার এটা একটু মানে বুঝাই দেন। 4 ফোল্ড রাইজ হলো যে নরমালে যেটা আমাদের মানে আমাদের কিটের মধ্যে এই একটা ভ্যালু দেয়া থাকে, হ্যাঁ? 4 ফোল্ড রাইজ এখন সেখান থেকে আমাদের দেখা যায় যে 4 গুণ বেড়ে যাওয়া, হ্যাঁ? মানে নরমালি না যে ১ গুণ ২ গুণ বাড়লো সেরকম না। তোমরা ভিরাল টেস্ট তোমরা করছো না? ভিরাল টেস্ট তোমরা ভালো করে সালমোনেলা করছো না? টাইফি প্যারাটাইফি। সালমোনেলা ভিরাল টেস্ট করছো না? জি ম্যাম। মানে ওইখানে কিন্তু ওইখানে ম্যাম ওই জন্যই জিজ্ঞেস করলাম যে ম্যাম ওইখানে মানে টাইটার একদম অন্যরকম ছিল 1:80 এত হইলে আমরা 320 পজিটিভ বলবো। জি হ্যাঁ, ম্যাম। 1:320 মানে ওটা যখন ওই যে 1:80 আমরা বলি নরমালি কিন্তু 1:80 যে থাকে, হ্যাঁ? এটা হলো নরমাল টাইটার। তখন 4 ফোল্ড হলে কত বেড়ে যায়? 4 ফোল্ড বাড়লে মানে তার ৪ গুণ বেড়ে যাওয়া, তাই না? ৪ গুণ করো, ৪ গুণ করলে তাহলে কত হচ্ছে? এই 320 1:320 তাই না? 1:320 মানে 4 ফোল্ড রাইজ অফ দা এটাকেই আমরা 4 গুণ মানে নরমাল একটা ভ্যালু থাকে। TOTH 1:80 এটা হলো নরমাল রেঞ্জ। এখন 4 ফোল্ড যখন বেড়ে যায় তখন আমরা এটাকে বলি ডায়াগনস্টিক। তার আগে কিন্তু ডায়াগনস্টিক বলি না। হ্যাঁ? এখন এই দেখা গেল এটার কিটের মধ্যে এগুলা কিন্তু কিট থাকে। কিটের মধ্যে একটা নরমাল একটা ভ্যালু থাকে তার। এই নরমাল ভ্যালু থেকে যখন 4 ফোল্ড রাইজ করবে তখন এটা আমরা ডায়াগনস্টিক বলব। ঠিক আছে? বুঝা গেছে এবার? এটাই। ওই তোমার ভিডাল টেস্টের ক্ষেত্রেও কিন্তু একই। ওইখানে জিনিসটা আরো ভালো করে বোঝা যায়। কারণ আমরা ভিডাল টেস্টের ক্ষেত্রে সবসময় ওই একটাই ইউজ করা হয়। 1:80 হ্যাঁ? ওই 1:80 টার 4 ফোল্ড রাইজ that means 1:320 বুঝা গেছে না? এটাই। আচ্ছা এখন আমরা ট্রিটমেন্টে আসি। ট্রিটমেন্টে এখানে কি বলে যে অ্যাসাইক্লোভির, তাই না? নিউক্লিওসাইড ইনহিবিটর যেটা। গতকালকে আমি পড়াইছি তোমাদেরকে। এটা ইউজ করা হয়। অ্যাসাইক্লোভির ইউজ করা হয়। গ্যালসাইক্লোভির, অ্যাসাইক্লোভির এগুলো করা হয়। তো এটাকে কি করা হয়? এটার কিন্তু এই অ্যাসাইক্লোভির ইউজ করলে এটা কি করে? এই যে যে ইয়েটা ডিউরেশন অফ শর্টেন করে আরকি যে এ মানে যেটা আরকি কি বলে? শর্টেজ দ্য ডিউরেশন অফ দ্য লেশন মানে লেশনের ইয়েটা মিনিমাইজ করে আরকি। দ্রুত সেরে যাবে। কিন্তু এরা ল্যাটেন্সি টাকে প্রিভেন্ট করতে পারে না। ঠিক আছে? এদের লিমিটেশন আছে। এরা ল্যাটেন্সি টাকে কিন্তু প্রিভেন্ট করতে পারে না। মানে রিকারেন্স কিন্তু প্রিভেন্ট করতে পারে না। রিঅ্যাক্টিভেশন পরে আবার দেখা যায় যে কোন কারণে এরা ল্যাটেন্ট থাকেই। এদের ক্রাইটেরিয়াটাই এরকম। আমরা যতই ট্রিটমেন্ট করি না কেন এই ল্যাটেন্সি টাকে প্রিভেন্ট করা যায় না। শুধু লেশনের ডিউরেশন টাকে আমরা শর্টেন করতে পারি। ক্লিনিক্যাল ফিচারটার এটাকে সিম্পটমটাকে আমরা শর্টেন করতে পারি। আর কি করে রিডিউস দ্য এক্সটেন্ট অফ শেডিং অফ দ্য ভাইরাস। ভাইরাসের শেডিংটাকেও কমায় নিয়ে আসতে পারি। আর ডিউরেশন অফ দ্য সিম্পটমটাকে আমরা রিডিউস করতে পারি। কিন্তু এটা আমরা কি বলে ল্যাটেন্ট স্টেটটাকে আমরা মানে প্রিভেন্ট করতে পারি না। বুঝা গেছে? এই মোটামুটি। এখন এটা একেক রকম আমরা অ্যাসাইক্লোভির আবার যদি হাই সিমপ্লেক্স আই ইনফেকশন যদি হয় সেক্ষেত্রে আবার ট্রাইফ্লুরিডিন এটা ইউজ করা হয় টপিক্যালি। ঠিক আছে? ওরাল অ্যাসাইক্লোভিরও অনেক সময় ইউজ করা হয় কেরাটাইটিস হলে। এই আরকি। এখন প্রিভেনশন এর ক্ষেত্রে বলা হচ্ছে যে ওই মানে ভ্যালাসাইক্লোভির এবং ফ্যামসাইক্লোভির এটা ইউজ করা হয় টু সাপ্রেশন অফ দ্য রিকারেন্ট লেশন স্পেশালি ইন দোজ উইথ ফ্রিকুয়েন্ট যাদের হয়, ফ্রিকুয়েন্ট দেখা যাচ্ছে যে রিকারেন্সি হচ্ছে।
তখন এই ভ্যালাসাইক্লোভির এন্ড ফ্যামসাইক্লোভির এটা রিকারেন্সটাকে প্রিভেন্ট করার জন্য দেয়া হয়, কিন্তু আনডাউটফুল এখনো ওভাবে মানে ইয়ে করতে পারে না, মানে প্রিভেন্ট অতটা করতে পারে না, মানে কিছুটা করে আরকি। এই আমাদের মোটামুটি তাহলে আমাদের হার্পিস সিমপ্লেক্স গেল, হ্যাঁ? হার্পিস সিমপ্লেক্স টাইপ 1 এবং টাইপ 2। তো মোটামুটি আমাদের তাহলে হার্পিস সিমপ্লেক্স এর আমাদের কি 6 টা, এবং হার্পিস সিমপ্লেক্স এর হার্পিস এর যে ক্রাইটেরিয়া জানতে হবে কি, কি। হার্পিস সিমপ্লেক্স এর প্যাথোজেনেসিস দুইটাই একই রকমই, শুধু ল্যাটেন্সি দুই জায়গায় থাকে। অবশ্যই জানতে হবে কোথায় ল্যাটেন্ট থাকে, ঠিক আছে? তাহলে টাইপ 1 যেটা সেটা ট্রাইজেমিনাল গ্যাংলিয়াতে, হ্যাঁ? সেনসরি গ্যাংলিয়াতে। আর টাইপ 2 টা কোথায়? টাইপ 2 টা কোথায় বলো তো? বললাম যে লাম্বার এন্ড স্যাক্রাল গ্যাংলিয়া। lumbar and sacral sensory লাম্বার ganglia. আর স্যাক্রাল গ্যাংলিয়াতে। এরা অবশ্যই, এটা কিন্তু ধরবেই, ঠিক আছে? এগুলো প্রফেশনাল এক্সামিনেশন অবশ্যই ধরবে এগুলো। আমরা যখন তোমাদের আইটেম নিব তখন আবার যদি মানে এই বছরে হবে কিনা সম্ভব করোনার জন্য আল্লাহ জানে। তো এই প্রশ্নগুলো অবশ্যই মাথায় রাখবা, এগুলো কিন্তু মানে ইম্পর্টেন্ট জিনিস, এবং এদের রিঅ্যাক্টিভেশন এদের হতে পারে, এদের ল্যাটেন্সি হয়, হ্যাঁ? এগুলো জানতে হবে। এবং কোথায় এটা কিন্তু সাইটোপ্লাজমে থাকে, কিন্তু ডিএনএ গুলো কোথায় ল্যাটেন্ট হয়ে থাকে? সেই সাইটোপ্লাজমে, সেলের সাইটোপ্লাজমে, ঠিক আছে? এবং কি ফিচার করে, এবং কিছু জিনিস জানতে হবে তোমাদের, ধরতে পারে যে হারপিস ল্যাবিয়ালিস এটা কিন্তু খুব কমন, তাই না? খুবই কমন। জট ঠোসা আমরা যেটা বলি, এটা কিন্তু জ্বর হলেই দেখা যায় যে মুখের মধ্যে মিউকোকিউটেনাস জাংশনে অনেকগুলো ঠোসা হয়, খুব কমন। তো এই জিনিসটা অনেক সময় বলবে যে হারপিস ল্যাবিয়ালিস কি একটু বলো তো দেখি, হ্যাঁ? কিরকম লেশন হয় হারপিস সিমপ্লেক্স টাইপ 1 এ, কোথায় লেশনটা হয়? অ্যাবভ দ্য ওয়েস্ট, বিলো দ্য ওয়েস্ট কোনটা করে, হ্যাঁ? আর নিওনেটাল হারপিস কোথায় হয়? টাইপ 1 করে নাকি টাইপ 2 করে? এইগুলা কমন জিনিস, এগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? এবং এদের মোস্ট একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া কি? এরা জায়ান্ট সেল ফর্মেশন করে, ঠিক আছে? এটা দেখে কিন্তু আমরা ডায়াগনোসিস গুলো করি। তো এই কয়টা জিনিস খুব ইম্পর্টেন্ট, জানতে হবে। আচ্ছা, এখন আমি একটু ভেরিসেলা জোস্টারটা পড়াই দিই, হ্যাঁ? কয়টা বাজে? আর একটু পড়াই, ভেরিসেলা জোস্টার পড়ো আজকে। ভেরিসেলা জোস্টার এটা আমাদের কি, এটা খুব কমন জিনিস, আমরা গ্রামে গঞ্জে মানে মোটামুটি সবারই হয়েছে এটা আমাদের, তাই না? ভেরিসেলা জোস্টার কি করে? এটা হলো চিকেন পক্স, which causes varicella or chicken pox, and the secondary এটা হলো প্রাইমারি, and the secondary যেটা recurrent form is called zoster or shingles, তাই না? shingles or zoster। হ্যাঁ, জোস্টার তোমরা দেখছো? চিকেন পক্স তো সবাই দেখছো, জোস্টার কি দেখছো তোমরা? জোস্টার জি ম্যাম। যে দেখছো না? জোস্টারের এগুলো কিন্তু ব্লিস্টার গুলো একটু বড় বড় হয়, হ্যাঁ? বড় এটা কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে, এটা কিন্তু একটা ট্রাঙ্ক ধরে হয়, ট্রাঙ্ক, হ্যাঁ? ওই গ্যাংলিয়ন ধরে হয়, হ্যাঁ? একটা নার্ভ রুট, হ্যাঁ, which affects the nerve root, এবং দেখা যায় যে এটা কখনো বডির মিড লাইনটা ক্রস করবে না। এক পাশে সবসময় দেখা যায় যে যদি লেফট সাইডে তো লেফট সাইডেই হয়, ঠিক আছে? বডির শুধু লেফট সাইডেই দেখা যায় যে এগুলো বিশেষ করে দেখা যায় যে এই যে বডির হলো যে থোরাক্স, অ্যাবডোমেন, ব্যাক, হ্যাঁ? ব্যাক অফ দা ব্যাক রিজনে হয়। তো দেখা যায় যে এক সাইড দিয়েই দেখা যায় যে এই পুরো এক সাইড রিজনে সুন্দর মতো মিড লাইন কখনো ক্রস করে না। খুব মানে একদম ক্যারেক্টারিস্টিক্স, দেখলেই বোঝা যায় যে এটা জোস্টার। বুঝা গেছে? এরকম পেশেন্ট পাবা তোমরা, ওই যে আউটডোরে গেলেও দেখবা, তারপরে এগুলো অনেক আসে এরকম পেশেন্ট। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন এদের কি ভেরিসেলা জোস্টার ভাইরাস, আমরা তো মোটামুটি ওই মরফোলজিক্যাল ক্রাইটেরিয়া সব একই রকম, এগুলো আমরা পড়ে ফেলছি। আমরা এটা যাব না, আমরা সরাসরি এটার এই ট্রান্সমিশন কিভাবে হয় আর প্যাথোজেনেসিসটা পড়ে নিব, হ্যাঁ? তো এটা ট্রান্সমিশন কি, এটা কি রেসপিরেটরি ড্রপলেট এর মাধ্যমে ট্রান্সমিশন হয়, মানে রেসপিরেটরি রুট দিয়ে এটা ট্রান্সমিশন হয়, এবং ডিরেক্ট কন্টাক্ট উইথ দ্য লেশন, ওই যে ভেসিকল, যেটা ভেসিকল কিন্তু খুব ডেঞ্জারাস, এটা কন্টাক্টে আসলেই ওই যে ভিতরে যে সেরাস ফ্লুইডটা থাকে, এটা যখনই রাপচার হয়ে যায় তখনই ভাইরাস, কারণ ওখানে তখন কিন্তু ভাইরাস গুলো থাকে, যখনই কন্টাক্টে আসে তখন কিন্তু এটা তোমার হলো যে ওই হলো যে এই ছড়ায় যায়, ট্রান্সমিট হয়ে যায়। সেটা কিন্তু মোস্ট কমন, এটা চাইল্ডহুড লাইফে হয়ে যায় সবারই, বুঝা গেছে? আর এটা একবার যদি হয় তাহলে দেখা যায় যে লাইফ লং ইমিউনিটি দিয়ে দেয়, হ্যাঁ? কিন্তু ওই যে জোস্টার, এটা যেহেতু একবার হওয়ার পরে এটা হলো যে ল্যাটেন্ট অবস্থায় থেকে যায়, পরে আবার রিঅ্যাক্টিভেশন হলে দেখা যায় যে জোস্টার হয়। এখন এটার আমরা প্যাথোজেনেসিসটা পড়ি। প্যাথোজেনেসিসটা এটা কি, যেটা তো রেসপিরেটরি রুট দিয়ে যায়, হ্যাঁ? when it enters through the respiratory route,
or by direct contact with the lesion, then এটা কি করে ভাইরাস ইনফেক্ট করে কি মিউকোসা অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট। এখানে তখন ইনিশিয়ালি যে রেপ্লিকেশন এখানে তারা রেপ্লিকেট করে, তাই না, স্কিন এবং এই মিউকাস মেমব্রেন অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট, এখানে তারা রেপ্লিকেট করে, দেন ইট স্প্রেড ভায়া দ্য ব্লাড, তখন এটা ব্লাডে চলে যায়, ভাইরামিয়া হয়ে যায়। ভাইরামিয়া হয়ে এটা কি করে, এটা স্প্রেড করে স্কিনে, তারপরে এটা চলে যায় স্কিনে, তারপরে লিভার, স্কিন অ্যান্ড ব্লাড, তারপরে এখান থেকে চলে যায় তারা কোথায়, ভায়া ইনফেক্ট করে স্কিনে, এবং তখন এটা স্কিন লেশন যেগুলা টিপিক্যালি যে ভেসিকুলার র্যাশ সেটা তখন এখানে আমরা দেখতে পাই। হ্যাঁ, যেখানে ওই ভেসিকুলার র্যাশটাতে আমরা কি, এটা যদি আমরা ওইখান থেকে যখন আমরা ডায়াগনোস করবো ওইখান থেকে লেশন থেকে স্পেসিমেন নিয়ে আমরা ওই আবার জ্যাঙ্ক স্মিয়ার করলে আমরা দেখবো যে আন্ডার দ্য মাইক্রোস্কোপে আমরা মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল পাবো। বুঝা গেছে? এই গেল আমাদের প্রাইমারি এটাই। তারপর এটা কি হয়ে যায়, এইখান থেকে তারা কিন্তু কি ইনফেক্ট করে কি সেন্সরি নিউরনকে, ঠিক আছে, ওই রেট্রোগ্রেড একজোনাল ট্রান্সপোর্টের মাধ্যমে তারা তখন চলে যায় নিউরনে। হ্যাঁ, এখানে যে তারা ওই সেল ইনফেক্ট করে ডর্সাল রুট গ্যাংলিয়া, যেখানে ভাইরাসটা ল্যাটেন্ট থাকে। বুঝা গেছে? তাহলে হারপিস জোস্টার ভাইরাস তাহলে কোথায় ল্যাটেন্ট থাকে, ডর্সাল রুট গ্যাংলিয়া, এখানে যে তখন ওরা ল্যাটেন্ট থাকে। বুঝা গেছে না? তখন আমাদের কি, যখন ওই যে এই ট্রমা, তারপরে হরমোনাল চেঞ্জ, ফিভার, এই ফ্যাক্টর গুলো যখন ইয়ে হবে, ইমিউনো সাপ্রেশন হবে, তখন আবার রিঅ্যাক্টিভেশন হয়ে তখন দেখা যায় যে ইমিউনিটি যখন আমাদের লস হয়, তখন এগুলা কি হয়, আবার তখন এটা রিঅ্যাক্টিভেশন হয়। রিঅ্যাক্টিভেশন হয়ে তখন এটা আবার স্কিন লেশন করে, যেটাকে আমরা বলি জোস্টার। হ্যাঁ, আর এই জোস্টারে তখন কি হয়, প্রচুর কিন্তু খুব পেইন হয়, সিভিয়ার নার্ভ পেইন যেটাকে বলে, একেবারে নার্ভ রুট দিয়ে ওই যে নার্ভ গুলো এফেক্ট করে তীব্র ব্যথা হয়, সিভিয়ার পেইন হয়। এই হলো আমাদের এই হারপিস জোস্টার। ঠিক আছে, এখন আমাদের এই ভেরিসেলার জোস্টার ভাইরাস তাহলে বোঝা গেল এটা রেসপিরেটরি রুট দিয়ে যায়, এবং যদি ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য লেশন, দেন এটা রেসপিরেটরি যে ট্র্যাক্টের যে মিউকোসা, এখানে প্রথমে ফার্স্ট এরা রেপ্লিকেট করে, তারপরে এরা ব্লাডে স্প্রেড হয়ে যায়, ব্লাড থেকে তারপর আবার এটা হলো যে স্কিনে যায়, স্কিনে যেয়ে তখন দেখা যায় যে একটা ভেসিকুলার র্যাশ ডেভেলপ করে। আর কি হয়, এরা ইনফেক্ট করে নিউরনকে ইনফেক্ট করলে এরা রেট্রোগ্রেড একজোনাল ট্রান্সপোর্টের মাধ্যমে এই যে তারপরে ডর্সাল রুট গ্যাংলিয়া যেটা, সেখানে যে ল্যাটেন্ট অবস্থায় থেকে যায়। এই আমাদের হলো প্যাথোজেনেসিস মোটামুটি। তখন যদি আমাদের ওই যে স্টিমুলেশন হয়, ওই রিঅ্যাক্টিভেশন, তখন রিঅ্যাক্টিভেশন হয়ে তখন আবার এই ভাইরাসটা আমাদের কি করে, স্কিনে এসে আবার সে রেপ্লিকেশন করে, এই তখন আমাদের পেইনফুল যে র্যাশটা ডেভেলপ হয় সেটাকে আমরা কি বলি, জোস্টার। এই হলো আমাদের হলো যে প্যাথোজেনেসিস। বুঝা গেছে? এখন আমাদের এটার জন্য আমরা লাগাই দাও, এখন আমরা কি করতে পারি, এটা যে ডায়াগনোসিস যেটা আর কি, এবং এর ইনকিউবেশন পিরিয়ডটা কিন্তু 14 থেকে 21 দিন পর্যন্ত থাকে। বুঝা গেছে? এখন আমরা যেটা এই নিয়ে দেখি, কি সিমটম দেখি, এটা সিমটম আমরা কি দেখি, যে ফিভার হয়, নরমালি ফিভার হয়, তারপরে কফ থাকে, তারপরে কি থাকে, এই টিপিক্যাল যে র্যাশটা সেটা ডেভেলপ করে। টিপিক্যাল র্যাশ যেটা, এটাকে আমরা কি বলি, পেপুলো ভেসিকুলার র্যাশ। হ্যাঁ, এটা পুরো বডিতে তখন আস্তে আস্তে ফিভার হওয়ার পরে তারপরে এই ট্রাঙ্কে এটা তারা হলো ডেভেলপ, মানে ট্রাঙ্কে যায়, হেড এবং এক্সট্রিমিটি, হাতে পায়ে ছড়ায় পড়ে এক্সট্রিমিটিতে। এবং এই র্যাশটা কিরকম ভাবে ডেভেলপ করে, প্রথমে কি থাকে, প্যাপুল থেকে এটা কি ভেসিকলে ট্রান্সফর্ম করে, তারপরে পাস্টিউল মানে পাস ফর্মেশন হয়ে যায়, এন্ড ফাইনালি এটা ক্রাস্ট ফর্মেশন করে। হ্যাঁ, এই হলো এর হলো মোটামুটি একটা ফিচার তো তোমরা জানোই যে একটা ফিভার তো থাকবেই, ভাইরাল ইনফেকশন মানে ফিভার থাকবে, এবং একটু কফ টফ থাকতে পারে, এবং সেই সাথে আমাদের কি এই যে টিপিক্যাল যে র্যাশটা, প্যাপুলো ভেসিকুলার র্যাশ। হ্যাঁ, এবং এইটা আমাদের কি এই হেডে, তারপরে হলো ফেসে, তারপরে এক্সট্রিমিটি, বডিতে, ট্রাঙ্কে এটা হলো যে ডেভেলপ করে, এবং এটা সাধারণত বাচ্চাদের সেরকম মানে মাইল্ড ফর্মে থাকে, কিন্তু অ্যাডাল্টের একটু সিভিয়ার ফর্ম হয়ে যায়। এবং এর কিছু কমপ্লিকেশন আছে। কমপ্লিকেশন কি হয়, কমপ্লিকেশন হলো
কমপ্লিকেশন কি, এই যে আমাদের কিছু ওরা কি এনকেফালাইটিস করে, তারপরে হলো যে ভেরিসেলা নিউমোনিয়া করে, তারপরে পোস্ট হারপেটিক নিউরালজিয়া যেটাকে জোস্টার বলতেছি আমরা, তারপরে অনেক সময় ডিআইসি করে। হ্যাঁ, এই কয়েকটা আর কি কমপ্লিকেশন গুলো অনেক সময় আসে। তাহলে কি করে, এনকেফালাইটিস করে, হ্যাঁ, আর করতে পারে ভেরিসেলা নিউমোনিয়া, আর কি পোস্ট হারপেটিক নিউরালজিয়া। আর আরেকটা বলে যে রেইস সিনড্রোম। হ্যাঁ, রেইস সিনড্রোম, যেটাতে আমরা রেইস সিনড্রোমের মধ্যে থাকে কি যে এনকেফালোপ্যাথি থাকে আর লিভার ডিজেনারেশন থাকে। এনকেফালোপ্যাথি এবং লিভার ডিজেনারেশন। তো এই আমাদের কমপ্লিকেশন মোটামুটি এগুলো। এখন আমরা এটার ল্যাবরেটরি ডায়াগনোসিস, যেটা আমরা কি যে স্পেসিমেন নেব আমরা কি বেসিক থেকে মোটামুটি, এবং নিয়ে আমরা কি ওই যে একই সবগুলো মোটামুটি একই, আমরা এটা জিম সাইজ টেন করে জ্যাঙ্ক স্মিয়ার করি, বললে আমরা কি মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল যেটা সেটা দেখতে পাই। হ্যাঁ, আর আমরা কি করব, আর আমরা করতে পারি হলো যে অ্যান্টিবডি সেরোলজিক্যাল টেস্টের মধ্যে আমরা অ্যান্টিবডি টাইটারটা দেখবো, আর কি স্পেসিফিক যেটা পিসিআর টেস্ট। ঠিক আছে, এই হলো আমাদের মোটামুটি আমাদের হলো ডায়াগনোসিস। আর এখানে ট্রিটমেন্ট যেটা বলে যে এখানে কোনো অ্যান্টিভাইরাল থেরাপি ওরভাবে ইয়ে করে না। তারপরে অ্যাসাইক্লোভির এটা ইউজ করা যায়। প্রিভেনশন যেটা আমাদের দরকার, যে ভ্যারিসেলা জোস্টারের জন্য ভ্যাকসিন আছে, ভ্যারিসেলা ভ্যাকসিন এবং জোস্টার। হ্যাঁ, জোস্টারের জন্য আছে, তার একটা ভ্যারিসেলার জন্য যেটা ভ্যারিভ্যাক্স, আর জোস্টারের জন্য যেটা সেটা কি জোস্টাভ্যাক্স। তো এই দুইটা, এটা কি একটা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। হ্যাঁ, এখন এই ভ্যারিসেলা ভ্যাকসিনটা এটা রিকমেন্ডেড ফর চিলড্রেনের জন্য, আর কারণ জোস্টার তো সাধারণত চিলড্রেনদের হয় না, এটা অ্যাডাল্টে বেশি ইয়ে হয়, অ্যাডাল্ট এজের জন্য, এই জন্য। আর জোস্টাভ্যাক্স যেটা মানে জোস্টারের জন্য যেটা, সেটা রিকমেন্ডেড ফর অ্যাডাল্ট ওল্ড পিপলস older than 60 ইয়ার্স, যাদের বয়স 60 ইয়ার্স তার উপরে, তাদেরকে জন্য এটা রিকমেন্ডেড। বুঝা গেছে? এই আর কি মোটামুটি। তো আর কি সাইটোমেগালো ভাইরাসটা কি পড়াই দিব? কয়জন স্যার, কয়টা বাজলো? 1 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, সাইটোমেগালোটা একটু পড়াই দিই তাহলে। সাইটোমেগালো ভাইরাসটা খুব ইম্পর্টেন্ট কেন? কারণ এটা আমাদের কি কনজেনিটাল ডিজিজ করে, তাই না? কনজেনিটাল অ্যাবনরমালিটিস করে, এই জন্য সাইটোমেগালো ভাইরাসটা খুব ইম্পর্টেন্ট। কনজেনিটাল যদি বলে, যদি তোমাদের অনেক সময় এইভাবে ধরতে পারে যে কোন কোন ভাইরাস কনজেনিটাল অ্যাবনরমালিটিস করে, সাইটোমেগালো ভাইরাস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভাইরাস। হ্যাঁ, সাইটোমেগালো ভাইরাস এটা হলো কি করে, যে ডিজিজটা সাইটোমেগালিক ইনক্লুশন ডিজিজ বলে। তো এটি দ্য মোস্ট কমন কজ অফ কনজেনিটাল অ্যাবনরমালিটিস। এখন এটা আমরা হিউম্যানস তো ন্যাচারাল হোস্ট, এটা আমরা এখন এটা ট্রান্সমিশনটা খুব সব রুট দিয়ে ট্রান্সমিশন হয়। বুঝা গেছে? এটা সব রুট দিয়ে ট্রান্সমিশন হয়। এটা কি, যেমন থ্রু প্লাসেন্টা, তাহলে ট্রান্সপ্লাসেন্টাল রুটে এটা এই সাইটোমেগালো ধরলে কিন্তু ধরবে যে এটা কি রুটে ট্রান্সমিশন হয়। তাহলে এটা ট্রান্সপ্লাসেন্টাল রুট। তারপরে থ্রু দ্য বার্থ ক্যানেল, পেরিনেটাল রুটে ট্রান্সমিশন হয়। তারপরে আর কি হয়, এটা থ্রু দ্য ব্লাড ট্রান্সমিশনের মাধ্যমে, সেক্সুয়াল রুটে ট্রান্সমিশন হয়, ব্রেস্ট মিল্কের মাধ্যমে হয়, আবার সালাইভার মাধ্যমে, এই কয়েকটা রুটে এরা ট্রান্সমিশন হতে পারে। এখন এটার প্যাথোজেনেসিস যেটা, এটা আমরা যে সাইটোমেগালিক যে ইনক্লুশন ডিজিজ যেটা আর কি ফিটাসে যেটা হয়, হ্যাঁ, আমরা ওইটা নিয়ে বলতেছি। এটা সাধারণত যে প্রেগনেন্ট উমেন যদি ইনফেক্টেড হয় সাইটোমেগালো ভাইরাস দিয়ে, যদি ইনফেক্টেড হয় এবং যদি ফার্স্ট টাইম
না এটা মানে ওই যে কনজেনিটাল যে অ্যাবনরমালিটি সাইটোমেগালিক ইনক্লুশন ডিজিজ তখন এটা মানে বেবির ডেভেলপ করে। কারণটা কি? কারণ ফার্স্ট ট্রাইমেস্টারে হলো যে অর্গান গুলো সব আমাদের ডেভেলপ করে, তাই না? এই সময় হলো যে ওই যে নিউরাল টিউব ডিফেক্ট বলে আর কি। এই সময় আমাদের যে অর্গানোজেনেসিস, ফিটাল যে অর্গানোজেনেসিস সব কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারে হয়। এই জন্য এই পিরিয়ডটা হলো খুব ইম্পর্টেন্ট। এবং এই সময় যদি এই ভাইরাসটা যদি মা যদি ইনফেক্টেড হয়, প্রেগনেন্ট ওমেন যদি ইনফেক্টেড হয় বা এই সাইটোমেগালোভাইরাস, দেন এটা তখন এই কনজেনিটাল যে অ্যাবনরমালিটিসটা হওয়ার চান্সটা অনেক বেশি এই সময়টা, প্রাইমারি ইনফেকশনটা যদি প্রেগনেন্ট ওমেনের যদি এই সময় হয়। তো এটা আর কি আমাদের জানতে হবে যে মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু যদি লেটার পিরিয়ডে যদি হয় যে সেকেন্ড ট্রাইমেস্টারে, তারপর থার্ড ট্রাইমেস্টারে হলো, তাহলে কিন্তু বাচ্চার কোনো তখন কিন্তু বাচ্চা সেকেন্ড ট্রাইমেস্টার তখন মা ইনফেক্টেড হলে এই হলো যে কনজেনিটাল অ্যাবনরমালিটিস গুলো ডেভেলপ করে। তো এটা সিম্পলি যে ফার্স্ট ট্রাইমেস্টার, এখন এই সময় অর্গানোজেনেসিসটা হয়। এই জন্য এই সময়টাতে এই অ্যাবনরমালিটিস গুলো ডেভেলপ করে। এখন এই যে এখন আমাদের এটা হলো কি যে এখন ইনফেকশন যদি চিলড্রেনে যদি হয় মানে অ্যাডাল্টে তারপর চিলড্রেনদের, তাহলে এটা তেমন কিছু সমস্যা করে না, এটা অ্যাসিম্পটোমেটিক হয়, অ্যাসিম্পটোমেটিক অবস্থায় থেকে যায়। সাইটোমেগালোভাইরাস তো ল্যাটিন থাকে সাধারণত কি মনোসাইক্লিক। এটা সাইটোমেগালোভাইরাসের কিছু মেকানিজম আছে, এরা কিভাবে ল্যাটেন্ট থাকে এবং এরা হাউ দে ইভেট ইমিউন সিস্টেম, কিছু মেকানিজম আছে। এরা অনেক দিন ধরে এরা ল্যাটেন্ট অবস্থায় থেকে যায়। হ্যাঁ, যেমন এবং এরা লেটেন্সি স্টেটটাকে মেনটেন করে অনেক দিন যাবত। তো এর কতগুলো মেকানিজম আছে। এটা একটা কি, সাইটোমেগালোভাইরাস ইনফেক্টেড যে সেলগুলো আছে সেখানে এই এরা হলো যে কি করে, এই সাইটোমেগালোভাইরাস যে ক্লাস মানে ভাইরাল ইনফেক্টেড সেল কি করে, ভাইরাসটাকে ক্লাস 1 এমএসসির সাথে এরা একটা কমপ্লেক্স তৈরি করে এই ভাইরাল ইনফেক্টেড সেলের মধ্যে ভাইরাসটাকে এরা রিপ্রেজেন্ট করে। কিন্তু এই ভাইরাসটা কিন্তু এরা ডিসপ্লে করে না ভাইরাসটাকে। হ্যাঁ, সেল সারফেসে ওই ভাইরাল ইনফেক্টেড সেলের সারফেসে এরা অ্যান্টিজেনটাকে ডিসপ্লে করে না, যার কারণে কি করে T cells them recognize করতে পারে না, and that's why they doesn't kill the virus. এভাবে তারা ইমিউন ইভেশন একটা মেকানিজম, বুঝা গেছে? এবং আর একটা কি মেকানিজম এরা কি করতে পারে, এরা কিছু ওই যে বললাম আমি প্রথমে বলছি যে এরা কি করে, এরা হলো এমআরএনএ কে এরা ইনহিবিট করে হলো ট্রান্সলেশন, তাই না? ওই ট্রান্সলেশনটাকে ইনহিবিট করে, যার কারণে ভাইরাল এই যে রেপ্লিকেশনটাকে তারা ইনহিবিট করে দেয়। এভাবে তারা মানে এমএসসি প্রোটিন, হ্যাঁ, এরা এনকোড করে সেপারেট one of the class 1 MSC protein. This prevents viral proteins from being displayed on the infected cell surface and killed by cytotoxic T cells. Doesn't occur. হ্যাঁ, বুঝা গেছে? তাহলে আমাদের এদের হলো এই ক্যাপাসিটিটা আছে, ওরা হলো যে কি করে ক্লাস 1 এমএসসি প্রোটিনের সাথে এরা বাইন্ড করে কিন্তু অ্যান্টিজেনটাকে রিপ্রেজেন্ট করে না, ভাইরাসের অ্যান্টিজেনটাকে শো করে না, যার কারণে এই সাইটোটক্সিক যে টি সেল তার সময় আর কি করে যে ওই যে তারা যে মাইক্রো আরএনএ থাকে, এই মাইক্রো আরএনএ গুলো করে কি করে এই ট্রান্সলেশনটাকে প্রিভেন্ট করে, যার কারণে তারা হ্যাঁ, যার কারণে তারা কি করে এরা কিন্তু একেবারে সরাসরি যে টি সেল যে আছে টি সেলকে এরা ইনহিবিট করে, ঠিক আছে? এরা একেবারে ডিরেক্টলি টি সেলকে ইনহিবিট করতে পারে,
করতে পারে টি সেলকে, যার কারণে এই টি সেল গুলো তখন আর কিল করতে পারে না। বুঝা গেছে? এই কতগুলো মেকানিজম, এরা ইমিউন ইভেশনের মেকানিজম এগুলোকে বলে। ঠিক আছে? আর আমরা এখন কি এই এখন ক্লিনিক্যাল ফাইন্ডিংস যেটা, তো এই যে সাইটোমেগালিক যে ইনক্লুশন ডিজিজ বললাম, কি ফিচার নিয়ে বাচ্চা প্রেজেন্ট করে। হ্যাঁ, একটা বাচ্চা বর্ন হলো, ওই আমরা দেখি যে মাইক্রোকেফালি হয়, বাচ্চা দেখা যায় যে মাথার সাইজ ছোট, মাইক্রোকেফালি। তারপরে সিজার, ডিফনেস, জন্ডিস এন্ড পারপুরা, এই কতগুলো ফিচার নিয়ে ডেভেলপ করে। হ্যাঁ, এখানে পারপুরাটা কেন হয়? ডিউ টু থ্রম্বোসাইটোপেনিয়ার জন্য এখানে হলো পারপুরাটা ডেভেলপ করে। আর কি থাকতে পারে? হেপাটোস্প্লিনোমেগালি থাকতে পারে। এগুলো হলো হুম এই এই ডিজিজের কতগুলো ফিচার। বুঝা গেছে? এখন আমরা কতগুলো এই যে ল্যাবরেটরি ডায়াগনোসিস আমরা এখন যদি করি, তাহলে আমরা এখানে কি নিব? ওই এখানে একটা স্পেশাল একটা টিউবে এখানে কালচার করা হয়। হ্যাঁ, এখানে স্পেশাল টিউবে কালচার করা হয়। এটা হলো যে আমরা অনেক সময় পেশেন্টের আমরা কি নেই, স্যাম্পল ইউরিন নিতে পারি। হ্যাঁ, এই ইনক্লুশন বডি আমরা ইউরিনের মধ্যেও পেতে পারি, টিস্যু নিতে পারি। এখানে আমরা ইনক্লুশন বডি গুলো পাই, ইন্টারনিউক্লিয়ার ইনক্লুশন বডি পাই। হ্যাঁ, এটা একটা ক্যারেক্টারিস্টিক যেটা আছে, এটা কি আউলস আই শেপ, মানে পেঁচার আয়ের মতো দেখতে হয়। হ্যাঁ, এটা হলো ক্যারেক্টারিস্টিক কেমন আউলস আই শেপ। হ্যাঁ, আর আমরা এখানে কালচার একটা করি। কালচারটা করা হয় কোথায়? এটা হলো বলে যে একটা স্পেশাল টিউব যেটার নাম হলো শেল ভায়াল, যেটার সাথে আমরা কি করি, অ্যান্টিবডিটা এখানে কালচারে এই গ্রোথ যেটা আর কি, তখন ওটা দেখা যায় আর কি। এই আর কি। আর মোস্ট সেনসিটিভ যেটা স্পেসিফিক, আমরা কি করব? পিসিআর নিয়ে আমরা টেস্ট করব। পিসিআর করলে আমরা সাইটোমেগালো ভাইরাসের যে ডিএনএ, এই ডিএনএটা দেখে আমরা কনফার্ম হব। বুঝা গেছে? এই মোটামুটি। আর ট্রিটমেন্টের ক্ষেত্রে কি গ্যানসাইক্লোভির এখানে ইউজ করা হয়, গ্যানসাইক্লোভির ইউজ করা হয়। এটা ইন দ্য ট্রিটমেন্ট অফ সাইটোমেগালো ভাইরাস রেটিনাইটিস এবং নিউমোনিয়া। এই যে এরা কিন্তু পেশেন্টে, হ্যাঁ, এগুলা কিন্তু ওই যে অপরচুনিস্টিক ইনফেকশন হিসেবে করে। হ্যাঁ, সাইটোমেগালো ভাইরাস, রেটিনাইটিস, এইডস পেশেন্টে আর কি, নিউমোনিয়া, এগুলো অপরচুনিস্টিক ইনফেকশন হিসেবে করে। তো এই মোটামুটি আমাদের এই আজকে আর তাহলে না পড়াই, আর বাকি যেগুলো আছে এপস্টিন-বার ভাইরাস, তারপরে আমাদের আর কি থাকলে হিউম্যান হারপিস ভাইরাস, এগুলো আমরা তাহলে এর পরের দিন তাহলে আমরা এটা করে নেব। ঠিক আছে? বোঝা গেছে মোটামুটি তো, তাই না? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তোমরা একটু পড়ে নিবা। হ্যাঁ, একটু করে পড়ে নিবা, তাহলে দেখবো যে মানে এখন দেখে রাখলে পরে আর এগুলো না সমস্যা হবে না। যদি না পড়ো তাহলে দেখা যাবে যে লেকচার তো আর পাবা না, কারণ করোনার মধ্যে অনেক ঝামেলা। তো আবার পরে দেখা যাবে যে তোমাদের পরে প্রপ দিতে হবে, আর সময়ও পাবো না আমরা ক্লাস নেওয়ার। এই জন্য ক্লাসের সাথে সাথে পড়াগুলো পড়ে নেবেন। ঠিক আছে? আমি তো বই থেকেই সব পড়াই মোটামুটি। বইটা খেলে একবার একটু পড়ে নেবা, একটু চোখ বুলাই যাবা, দেখবে যে সব ইজি লাগবে। ঠিক আছে? আর কারো কিছু কোশ্চেন আছে? না, লিভ নিয়ে নেব। থ্যাংক ইউ ম্যাম। ওকে, থ্যাংক ইউ। স্যার তো ক্লাস নিচ্ছে, তাই না, সকালে? জি ম্যাম। আচ্ছা, হ্যাঁ। আমাদের এই যে এই সপ্তাহটাই মানে আমরা ক্লাস নিতে পারবো, কারণ হলো যে আবার পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, তো তোমাদেরও তো পরীক্ষা শুরু হয়ে যাবে। এর জন্য তোমাদের পরীক্ষা কবে থেকে? ম্যাম এখনো ডেট আইনি তো ম্যাম। ডেট আসেনি এখনো? হ্যাঁ, ও মার্চে বলছে, শুধু ডেট তো দেয়নি এখন। আচ্ছা, মার্চে না? ও, তাহলে সময় আছে। ঠিক আছে, তোমরা তাহলে ক্লাসের পড়াগুলো পড়ে ফেললো, সময় আছে তো। আমরা তো তোমাদের আগামী মাসটা তো পুরাই ছেড়ে দিব। আগামী মাসটা তোমরা পুরো পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম।